10টা 10 স্পেশাল। বাংলা সাহিত্যের ভূতেদের নিয়ে আমাদের বিশেষ নিবেদন 10টা 10 হরর স্পেশাল। আজ আপনাদের জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বর্ণ ডাইনির গল্প। তারাদাস বন্দ্যোপাধ্যায় সুনামধন্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। ব্যারাকপুরের জন্ম 1947 সালের 15ই অক্টোবর, মৃত্যু 2000 সালের 18ই জুলাই। বাবার মতোই করেছেন শিক্ষকতা। রাজ্যের তথ্য ও সংস্কৃত বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ। গল্প পাঠে আমি সুরজিৎ, গল্পের সূত্রধর SJ। শুরু হচ্ছে স্বর্ণ ডাইনির গল্প। স্বর্ণ ডাইনির কথা মনে পড়ছে। শুকনো কাঠির মতো চেহারা, একটু কুঁজো, মাথায় কাঁচা পাকা চুল। হাটে তরিতরকারি কিনে গ্রামের ঘরে ঘরে বেচতেন। চোখ দুটো ছিল নরনের চেরা, দৃষ্টি তীক্ষ্ণ ছিল। কিন্তু ডাইনি শুনে মনে হতো সে চোখ যেন আমার ভিতরে ঢুকে আমার হৃৎপিণ্ডটাকে খুঁজে ফিরেছে। স্বর্ণ গ্রামের বড় কারো ঘরে ঢুকতেন না। আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচেছিল। আমরা স্বর্ণ পিসিমা বলতাম। বেচারা গ্রামের ভদ্রপল্লী থেকে দূরে জেলে পাড়ার মোড়ে একটি ঘরে ভাড়া থাকতেন। সে পথে যেতে আসতে দেখেছি। বুড়ি ঘরের মধ্যে আধো অন্ধকার লণ্ঠন জ্বালিয়ে বসে থাকতেন চুপ করে। কথা কারোর সাথে বেশি বলতেন না। কেউ বললেও তাড়াতাড়ি দুটি একটি জবাব দিয়ে ঘরে ঢুকে যেতেন। তার শেষকালে আমি বুঝেছিলাম তার বেদনা, মর্মান্তিক বেদনা ছিল তার। নিজেও তার বিশ্বাস ছিল না সে ডাইনি। কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত। কাউকে দেখে যদি ভালোও লাগে সে তার চোখটিকে বন্ধ করে দিত। দুই ক্ষেত্রেই তার শঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে, হয়তো বা ফেলেছে। বিষাক্ত তীরের মতো তার লোভ গিয়ে তাদের দেহের মধ্যে বিঁধে গিয়েছে। সমগ্র পৃথিবীতে তার আত্মীয় ছিল না কেউ। রোগের যন্ত্রণা দুঃখের সমগ্র জীবনটাই সে একা কাটিয়ে গেছে। ডাইনি স্বর্ণ একাই ছিল না, আরও ছিল, কিন্তু স্বর্ণের মতো আপদ কারও ছিল না। সে এক বিস্ময়করণ ঘটনা আমার চোখের ওপর ভাসছে। জীবনেও ভুলতে পারবো না শৈশবে দেখা সেই ছবি। ঘটনাটি বলি। আমাদের বাড়িতে ছিলেন আমাদের গ্রামের এক ব্রাহ্মণ কন্যা। রান্নার কাজ করতেন। আমি তাকে বলতাম দাদার মা। তার ছোট ছেলেটিও তার সঙ্গে থাকতেন আমাদের বাড়িতে। অবিনাশ দাদার ওপর ছেলেবেলায় আমার গভীর আসক্তি ছিল। তার গলা জড়িয়ে ধরে আঁকড়ে থাকতাম। স্কুলে যাবার সময় তিনি বিপন্ন হতেন। তিনিও আমাকে গভীর স্নেহ করতেন। একদিন খবর পেলাম অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে। প্রবল জ্বরে অবিনাশ দাদা অচেতন। দাদার মা তখন তার নিজের বাড়িতে থাকেন। আমাদের বাড়িতে আর কাজ করে না। কাজ করে তার বড় মেয়ে সাতন দিদি। সাতন দিদি সকালে কাঁদতে কাঁদতে এলো। খবর পাঠানো হলো গোসাই বাবার কাছে। গোসাই বাবা ডাইনি ওঝা ছিলেন, মন্ত্রপুত জানতেন। গোসাই বাবার সঙ্গে গেলাম দাদার মায়ের বাড়ি। উঠোনে তখন লোকের লক্ষ্য হারানো। সন্না ডাইনি খেয়েছে অবিনাশকে। গোসাই বাবা ঝাড়বেন। মাটির দেয়ালেই অবিনাশ শুয়ে আছেন, চোখ বন্ধ, ডাকলেও সাড়া দেয় না। প্রবল জ্বর। মাথা সিঁড়িয়ে দাদার মা বসে, ও পাশে বসে অবিনাশের দুই বোন। গোসাই বাবা ডাকলেন অবিনাশ। গোসাই বাবাকে
দাদার মা গোসাই দাদা বলে ডাকতেন। কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা। অবিনাশ! অবিনাশ দাদা এবার ঘুরে শুনলেন। মর মর আগুনে গোসাই! আমি ছেলে মেয়ে, আমাকে কি বলিস তুই? তুই কন রে? চুপ করে রইল অবিনাশ দাদা। কন হে তু? বলবো না। বলবি না? না না। মন্তব্য পড়া শুরু হলো। বিড় করে মন্তব্য পড়েন গোসাই বাবা, আর তার মধ্যে ফু দেন। অবিনাশ হঠাৎ চিৎকার করে উঠলেন। বলছি 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 গোসাই আর মেরো না, বলছি আমি বলছি। বল তুই कौन है? আমি স্বর্ণ ডাইনি। तो किस लिए इधर आया? আমি একে খেয়েছি যে। খেলে? কাকে কাকে খেলি? কি করব? আমার ঘরের সামনে দিয়ে বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল যে, আমি থাকতে পারলাম না। আমি আম না পেয়ে ওকেই খেলাম। কাহে তু মাংলেই না ওকে? কাহে বলবি আমাকে আম দাও? কি করে বলবো? একে লোভের কথা, তার উপরে আমি মেয়ে লোক, আমি লজ্জায় বলতে পারি না। তবে এবার তুই যা, ভাগ ভাগ। না, তোমার পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। আদেশের সুরে গোসাই বাবা বললেন, যা যা, তু আমি বলছি। না। বিদ্রোহ ঘোষণা করলেন স্বর্ণ ডায়েরি। না। আচ্ছা আচ্ছা, এ দিদি আন সরষে। সর্ষে এলো। হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড় করে মন্দ করে ছুঁ শব্দ ফুঁ দিয়ে ছুটিয়ে মারলেন অবিনেশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠলেন অবিনেশ দাদা। বাবা রে, আরে মেরে ফেললো রে। গোসাই বাবা আবার মারলেন সর্ষের ছিটে। আমি যাচ্ছি। আর মেরো না, যাবি? হ্যাঁ হ্যাঁ যাবো। সঙ্গে সঙ্গে অবিনাশ দাদা কেঁদে উঠলেন। যেতে যে পারছি না। পারছিস না? চালাকি লাগিয়েছিস। হাত তুললেন গোসাই বাবা, মারবেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করলেন আবার, না না, যাবো, যাচ্ছে, ঠিক ঠিক যাচ্ছে, ঠিক যাবি তো? হ্যাঁ 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 যাবো। তবে এক কাম কর, ঘরের বাইরে এক কোটা কলসির পানি আছে, দাঁত সে উঠা কে লে যা। নেই তো? তাই যাচ্ছি, তাই যাচ্ছি। জ্বরে আচুতন অবিনেশ দাদা উঠে দাঁড়ালেন। দাদার মা ধরতে গেলেন। গোসাই বাবা বললেন, না। ঘর থেকে অবিনেশ দাদা বের হলেন, চোখে বিহুল দৃষ্টি। ঘরের বাইরে দোতলায় বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকে রাখা ছিল, সেটাই কানা দাঁতে করে কামড়ে তুলে নিলেন। দাঁতে ধরেই নেমে গেলেন সিঁড়ি বেয়ে হয়ে উঠোনে। বাইরের দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল। তিনি নিজেও জ্ঞান হারিয়ে ফেললেন। মাটির উপরে দু হাতে সাপটে ধরলেন গোসাই বাবা। কয়েক ঘন্টার পর অবিনেশ দাদার জ্বর ছেড়ে গেল। আমার শিশু চিত্তে ডাইনি আতঙ্ক দীর বন্ধ হয়ে গেল। স্বর্ণ সে দফায় মার খেয়েছে, এই কথা বলাই বাহুল্য। অনেকদিন পর, তখন আমার বয়স 13-14 বৎসর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলো। পান তরি তরকারি নিয়ে আসতো। জানলাম ফুলের আত্মায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে। মা তাকে বললেন ঠাকুরঝি। ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসতো এরপর আমাদের বাড়ি। আমার ভয় চলে গেল।
স্বর্ণকে বুঝতে লাগলাম। পথে যেতাম, দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে, অথবা আধো অন্ধকার দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে নিঃসঙ্গে পৃথিবীর গরিতক্ত স্বর্ণ। কখনো কথা বলতে সাহস হতো না। স্বর্ণ যদি সেই ডাইনির মন্ত্র স্পষ্টাক্ষরে উচ্চারণ করে আমাকে শুনিয়ে দিয়ে বলে, তোকে দিলাম, তবে আমি ডাইনি হয়ে যাব, আর স্বর্ণ পাবে জীবন থেকে চিরমুক্তি। কথাটি আমাকে বলেছিল আমার পিসিমা। আতঙ্কে এক রাত্রি ঘুম হয়নি। মাকে বলতে তিনি হেসে বললেন, জানি না বাবা সত্যি মিথ্যে কি, তবে ও তোমার এমন অন্ত্যেষ্ট করবে কেন? স্বর্ণ আমাকে ভালোবাসে, তোমাদেরও ভালোবাসে। তাছাড়া কই অবিনাশের ঘটনার পর স্বর্ণ আর কারোর অনিষ্ট করেনি। সমাপ্ত।